আমরা কি এই জীবনে কখনো কল্পনাও করেছি -40 ডিগ্রি তাপমাত্রায় পরিবেশ কতটা কঠিন আর দুর্গম হতে পারে? ভারতবর্ষের মানচিত্রের একেবারে উত্তরে বরফাবৃত বড় বড় হিমালয় পর্বতের মাঝে রয়েছে ভারতবর্ষের বৃহত্তম শীতল মরুভূমি লাদাখ। আর এই লাদাখে লুকিয়ে রয়েছে এমন এক জায়গা যেটি আমাদের দেশের সব থেকে শীতল গ্রাম, দ্রাস। তবে এই জায়গা ঠিক কতটা ঠান্ডা? এখানে তাপমাত্রা, আবহাওয়া এমনই, আওয়াজ পাচ্ছেন, পুরো শক্ত ইটের মতন। আমরা সবাই জানি 0 ডিগ্রিতে জল জমে বরফে পরিণত হয়, মানবদেহে রক্ত জমে যায় -3 ডিগ্রিতে। আবার আমাদের বাড়িতে থাকা ফ্রিজের ডিপ ফ্রিজারের তাপমাত্রা -20 অবধি নেমে যায়। তবে এই দ্রাসে আজকের দিনে তাপমাত্রা -32। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিশ্বের দ্বিতীয় শীতলতম গ্রাম এবং আমাদের ভারতবর্ষের শীতলতম গ্রামে। বাইরের তাপমাত্রা এখন -32। তবে এটি যে এখানকার সর্বনিম্ন তাপমাত্রা তা একেবারেই নয়। 1995 এই জায়গায় তাপমাত্রা পৌঁছেছিল -60 ডিগ্রিতে। तक मुझे पता है 1 साल -60 पर चढ़ा था तो गाँव में बेल वगैरह जो है वो दीवार में चिपक के मर गए थे। তাই আজও এটি পৃথিবীর দ্বিতীয় শীতলতম গ্রাম, যেখানে পৌঁছাতে গেলে আপনাকে পাড়ি দিতে হবে লাদাখের দুর্গম পাহাড়ি পথ, যেখানের কঠিন ঠান্ডা মানুষের শক্ত থেকে শক্ত হাড় অবধি গলিয়ে দিতে সক্ষম। তারপরও এই কঠিন বরফের দেশে বছরের পর বছর মানুষ কিভাবে দাঁতে দাঁত চেপে বসবাস করছেন, কিভাবে বা চরম ঠান্ডায় জীবিকা নির্বাহ করেন, বাড়ি ঘরই বা কিভাবে তৈরি করেন। পুরো জুতো লোহার মতন শক্ত হয়ে গিয়েছে। সে সমস্ত কিছু নিজে চোখে দেখতে, উপলব্ধি করতে আমার জীবনের সব থেকে কঠিন 48টা ঘন্টা কেটেছিল ভারতবর্ষের শীতলতম গ্রামে। আর এই রোমাঞ্চকর যাত্রার শুরুটা হলো রাতের ব্যস্ত কলকাতা বিমানবন্দর থেকে। রাত 12:10 এয়ার ইন্ডিয়ার বিমানে চেপে রাতের কলকাতা শহরকে বিদায় জানিয়ে পৌঁছে গেলাম ঘন্টা 2-এর মধ্যে ভারতবর্ষের রাজধানী শহর নিউ দিল্লিতে। তবে আমাদের এবারের গন্তব্য লে। তার জন্য এই ঘন্টা 2 মতো অপেক্ষা করে চলে এলাম গেট নাম্বার 25-এর সামনে আমাদের কাঙ্ক্ষিত বিমান যাত্রার জন্য। অল সেট এই বছরের সবথেকে সুন্দর এবং মোস্ট আওয়েটিং বিমান যাত্রার জন্য বোর্ডিং পাস নিয়ে নিয়েছি। এবার আমরা উঠবো দিল্লি থেকে লের বিমানে। এই বিমান যাত্রার এক্সাইটমেন্ট আমার চোখে মুখে এখন বেশ স্পষ্ট, আর তার কারণটা বিমান টেক অফ করার মিনিট 30-এর মধ্যেই স্পষ্ট হলো। বিমানের জানালার বাইরে নীল আকাশের নিচে দিগন্ত বিস্তৃত সাদা বরফে মোড়ানো হিমালয়ের পর্বতমালার চূড়োগুলো, এই যেন সত্যি এক স্বপ্নের উড়ান। ও মাই গড, কি দেখছি আর কি দেখলাম! সমস্ত পাহাড় একেবারে সাদা বরফে ঢাকা, দুর্দান্ত লাগছে। মানে আমি বলতে পারি এটা আমার জীবনের এখনো অবধি সব থেকে সুন্দরতম বিমান যাত্রা। মাত্র ঘন্টা 1-এর পথ, কিন্তু পুরোটাই যেন সারা জীবনের শ্রেষ্ঠ স্মৃতি। আমরা নামলাম চারিদিকে সাদা পাহাড়ের মাঝে কুশাক বাকুলা রিম্পোচে এয়ারপোর্টে, অর্থাৎ স্বপ্নের শহর লেতে। গত কয়েকবারের তুলনায় এবার যেন একেবারে অন্য রূপে ধরা দিচ্ছে এই স্বপ্নের শহর। গত 2 দিনের ভারী তুষারপাতের কারণে সাদা বরফের চাদরে মুড়ে গিয়েছে এই লে শহর। এয়ারপোর্টের বাইরে থেকে একটা গাড়ি নিয়ে সোজা এখন পৌঁছাচ্ছি আমাদের হোমস্টেতে। এই শীতের মরশুমে লাদাখে পর্যটক প্রায় শূন্য, স্থানীয় মানুষরাও নেই বললেই চলে, তাই অধিকাংশ হোটেলই বন্ধ। তাই এবারে আমরা লেতে থাকছি আমাদেরই পরিচিত এক হোমস্টেতে। আতিথেয়তার খামতি পাবেন না লাদাখে এলে। লেতে যেহেতু আমরা পৌঁছেছি বিমান পথে, তাই 2 দিন আমাদের সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে।
অ্যাক্লিমেটাইজ করতে হবে এই ওয়েদার, এই উচ্চতার সাথে। তাই প্রথম দিনটা আমাদের কেটেছিল হোমস্টে রুমেই। গুড মর্নিং ফ্রম লে। ইটস অ্যাকচুয়ালি ডে 2 ইন লে। গতকাল আমরা এসে পৌঁছেছিলাম ওই 11টা 11:30 নাগাদ। গতকাল পুরো দিনটা আমাদের ছিল বেড রেস্ট মানে অ্যাকচুয়ালি বেড রেস্ট। এসেছি, ঘুমিয়েছি, সারা সন্ধে রেস্ট নিয়েছি, রাতেও রেস্ট নিয়েছি, সকাল হয়েছে একটু আগে, জাস্ট এই ফার্স্ট রুমের বাইরে এলাম। ব্যাপারটা হয় কি, আপনি যখন বিমান পথে লে পৌঁছাচ্ছেন না, তখন 1 ঘন্টার মধ্যে আপনি কয়েক হাজার ফুট উচ্চতা গেইন করে ফেলছেন। এর ফলে আমাদের শরীর না চট করে নিতে পারে না, AMS অ্যাটাক হয়, যেটা আমার প্রথমবার লে আসার সময় হয়েছিল। তো সেই জন্য প্রথম দিনটা, দরকার হলে দ্বিতীয় দিনটা, আগের দিনটাও আমাদের লেতেই ফর অ্যাক্লিমেটাইজেশন। এখন আমরা শরীরকে এই উচ্চতার সঙ্গে মানানসই করব, যাতে কোনো রকম শরীর খারাপ না হয়। গতকাল সারাদিন বিশ্রাম নিয়েই কেটে গিয়েছে, তাই আজ অল্প হাঁটাহাঁটি করে ঘুরে দেখব আবারও এই স্বপ্নের শহর লেকে। তবে অন্যান্য সময়ের তুলনায় এই সময় কিন্তু লে একেবারেই আলাদা। বছরের এই সময় তীব্র ঠান্ডায় লে কেন, গোটা লাদাখেই কোনো পর্যটক আসেন না। তাই এখন লে মার্কেট, শান্তিস্তূপা সবই কেমন ফাঁকা ফাঁকা, রয়েছেন কেবল স্থানীয়রাই। তবে শীতকালে বরফপাতের মাঝেই লাদাখে হয় নানান উইন্টার স্পোর্টস অ্যাক্টিভিটি, আর তাদের মধ্যে সব থেকে বিখ্যাত আইস হকি। হুবহু হকির মতন একটা খেলা, তবে সবুজ মাঠের বদলে পুরো খেলাটাই বরফের মাঠের ওপর। তবে বলের বদলে এখানে রয়েছে পাক। বাকি নিয়ম হকির মতনই। এই খেলা দেখতেই ইন্ডিয়া স্টেডিয়ামে রোজ আসেন প্রায় কয়েকশো মানুষ। ওহো, দারুণ এক্সপিরিয়েন্স। এতদিন যে খেলাকে টিভির পর্দায় কিংবা অলিম্পিকে দেখেছি, সেই খেলা আমাদের দেশেই হয়, নিজের চোখে তা দেখছি, এক্সপিরিয়েন্স করছি এক নতুন রকমের খেলার, আইস হকি। আইস হকি দেখে এরপর সেদিন ফিরে এসেছিলাম আবারও আমরা আমাদের হোমস্টেতে। আর ঠিক সন্ধ্যা নামার আগে শীতের লে শহর খানিক এতটাই সুন্দর লাগছিল সেদিন। যাক, এভাবেই শেষ হলো আমাদের দ্বিতীয় দিন। আজই সেই দিন যেদিন আমরা পৌঁছাবো ভারতবর্ষের শীতলতম গ্রামে। আর তার জন্যই সকাল সকাল আমরা পৌঁছে গেলাম লের SNM হসপিটালের সামনে। সেখানেই আমাদের জন্য অপেক্ষা করছে গাড়ি। এই গাড়ি করেই আমরা এখন রওনা দিলাম স্বপ্নের লে শহরকে পিছনে ফেলে ভারতবর্ষের শীতলতম গ্রাম দ্রাসের উদ্দেশ্যে। Soft light falls on quiet sand. You only লে শহর ছাড়িয়ে বেরোতেই চারিপাশের পরিবেশ পাল্টে গেল আমূল। লাদাখের সেই পরিচিত খয়েরি বাদামি পাহাড়ের ওপর এখন খালি বরফের চাদর। এই দৃশ্য আমার কাছে লাদাখে বেশ অন্যরকম। আবার কোথাও আবার সাদা বরফের মাঝ দিয়ে বয়ে যাচ্ছে নীলাভ সুন্দরী জাজকার নদী। লে থেকে আমরা বেরিয়েছি প্রায় ঘন্টা 2-2.5 হয়ে গেল। আমরা এখন পৌঁছালাম নুডলা। এখান থেকে রাস্তা দুভাগে ভাগ হয়, একদিক যায় বাটালিক এবং একদিক যায় কার্গিল। আমরা কার্গিল রাস্তা ধরবো। বাট এখন যে সৌন্দর্য লাদাখের, তার সত্যি অপূর্ব অপূর্ব। আসিফ ভাই বলছিল যে অন্যান্য বছরের মতন এই বছর এখনও অত বরফ পড়েনি, তাই রাস্তা এখনও পুরোটা খোলা। বাট দুদিকের বিউটি অসাধারণ, অমায়িক। জলে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, একেবারে নীল রং, চারিদিকে বরফ পড়ে রয়েছে, সামনে আবার খয়েরি পাহাড়, সব মিলে দারুণ কন্ট্রাস্টিং এবং জার্নিটাও দারুণ সুন্দর হচ্ছে। দেবাশিসদা পিছনে রয়েছে, দেবাশিসদা উঁকি মেরো একটুখানি। দুজনে মিলে খুব এনজয় করতে করতে আছি। এদিকে রয়েছে আসিফ ভাই। আমরা এখন বেরোচ্ছি নুডলা। এটা তো মানতেই হবে, বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে লাদাখ তার প্রেমে ফেলেছে আমাকে। আর এই ভারতবর্ষের শীতলতম গ্রামে পৌঁছানোর যাত্রাও বেশ মনে রাখার মতন। একে একে বরফে ঢাকা মহাজাগতিক মুনল্যান্ড লামারু মনেস্ট্রি পার করে আমরা এখন এগিয়ে চলেছি এই পথের অন্যতম উচ্চতম পাস ফটুলার পথে। আমরা এখন রয়েছি প্রায় 13,479 ফুট উচ্চতায় এবং এই ফটুলাতে এসে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি
আমার পায়ের নিচটা দেখুন, জাস্ট আমার পা দিচ্ছে পুরো হাঁটু অবধি বরফ। এ দেখুন, আমি হাঁটছি তো পুরো বরফে, পা, জুতো, প্যান্ট সমস্ত কিছু একেবারে ঢুকে যাচ্ছে। দেখুন কি দারুণ। আর এই হলো ফটুলা পাস। তবে অনেক ক্ষেত্রে এই সুন্দর দেখতে বরফও বেশ ক্ষতিকর, বিপজ্জনক হতে পারে আমাদের জন্য, কারণ এরম অবস্থায় রাস্তায় জমে থাকে ব্ল্যাক আইস। সেই ব্ল্যাক আইসে একটু অসাবধান হলেই গাড়ি স্কিড খেয়ে চলে যেতে পারে খাদে। এই বরফ কতটা সুন্দর দেখতে হলো, কতটা ভয়ানক হতে পারে। গাড়ি খুব সাবধানে, অবস্থা দেখুন কোথায় পড়ে রয়েছে, গাড়ি তোলা হচ্ছে এখন। আর এসব থেকে বাঁচার জন্যই এই সমস্ত রাস্তায় এই সিজনে ব্যবহার হয় স্নো কাটার, যা প্রতিনিয়ত এই রাস্তায় জমে থাকা ব্ল্যাক আইসকে সরিয়ে রাস্তা পরিষ্কার করে সেনাবাহিনী এবং স্থানীয় মানুষদের জন্য। তাহলে বুঝলেন এই শীতে লাদাখ কতটা রোমাঞ্চে ভরা। কারগিল যখন পৌঁছালাম তখন বিকাল 6টা। বিকাল গড়িয়ে রাতের অন্ধকারে অবশেষে পৌঁছালাম প্রায় 6 ঘন্টা সফর করে ভারতবর্ষের শীতলতম গ্রামে। তখন তাপমাত্রা -20 ঘরে। এখন ঠিক সন্ধ্যে 7টা বাজে। আমরা পৌঁছালাম ভারতবর্ষের শীতলতম গ্রাম এবং বিশ্বের দ্বিতীয় শীতলতম গ্রাম দ্রাসে। ঠান্ডা, ভাবতে পারবেন না এত ঠান্ডা। আমাদের এবারে দ্রাসের হোমস্টে অবধি যেতে গেলে গাড়ি থেকে নেমে এখন এই বরফ পার করেই আমাদের যেতে হবে। দেখুন রাতের অন্ধকারেও ভারতবর্ষের শীতলতম গ্রামকে বরফে মোড়া থাকা অবস্থায় কি দারুণ লাগছে। আর এই হলো আমাদের আগামী 2 দিনে এই গ্রামে থাকার আস্তানা, খেউল হোমস্টে। যেহেতু এটা হোমস্টে, এখানে নিয়ম জুতো খুলে ভেতরে যেতে হবে আমাদের। আর এই হলো আমাদের হোমস্টের রুম, বেশ সুন্দর সাজানো গোছানো। না, ঘরে কোনো হিটার নেই, রয়েছে এরকম অদ্ভুত একটা জিনিস। আহমেদ ভাই আমরা আসতেই সেটা জ্বালিয়ে দিল। এর নাম বুখারি। এটি একটি লোকাল রুম হিটার। পুরো ঘরটিকেই এটি রাখবে দারুণ গরম। এই হচ্ছে আমাদের দ্রাসের হোমস্টে। একদিকে দেবাশিসদা রয়েছে, মাঝখানে আমি, এদিকটা ফাঁকায় রয়েছে। এই হচ্ছে গোটা রুম, যেখানে 3টে সিঙ্গেল বেড রয়েছে। তার সঙ্গে এইদিকে একটা আলমারি মতন রয়েছে কিছু জিনিসপত্র রাখার জন্য আর কি। আমাদের ব্যাগপত্র রয়েছে ওখানে, জল এগুলো সব তো রয়েছেই। বাট যেটা দেখানো সেটা হচ্ছে এই দেখুন, এদের বাড়ির প্রত্যেকটা ছাদ ভেতর থেকে এবং বাইরে থেকে দুটো দিক থেকে লেয়ারিং করা থাকে। প্লাস এখানে মেঝেতে পাতা রয়েছে মোটা কার্পেট। ঘরের মধ্যে রয়েছে বুখারি, ঘর ভেতর থেকে গরম রাখার জন্য। এবং বাইরে এখন বিশ্বাস করবেন না -25 এরকম টেম্পারেচার। কিন্তু আমি সমস্ত জ্যাকেট খুলে দিলাম, জাস্ট আমার রয়েছে এই উলিকটটা, এটাও খুলে দিলে বরঞ্চ ভালো হয়। আর ভেতরে রয়েছে জাস্ট একটা গেঞ্জি। ভেতরটা এত গরম রাখে এই বুখারি, ভাবতে পারবেন না। মানে আমি এখন ঘরের মধ্যে বসে ভাবতেই পাচ্ছি না যে আমি হাওড়াতে রয়েছি নাকি ভারতবর্ষের শীতলতম গ্রামে রয়েছে, এতটাই গরম রাখে এই বুখারি। এখানে কম্বল টম্বল রয়েছে, তবে কম্বল দেওয়ার মতো দরকার পড়বে না, কি বলো দেবাশিস দা? কম্বল লাগবে না, আমরা খালি গায়ে শুভ আজকে। ভাবা যায় খালি গায়ে শুভ। বিশ্বের দ্বিতীয় শীতলতম গ্রামে এসে তুমি এই কথাটা বলছো। এটা ফ্যাসিলিটির ব্যাপার, যে কোথায় আছি সব জায়গাতেই ভালো মন্দ আছে। আমরা এমন একটা হোমস্টেতে আছি যেটা হয়তো বিরাট বড় বিল্ডিং নয়, কিন্তু এখানকার ফ্যাসিলিটিস বা অ্যামিনিটিস A1। এরপর সেদিন আহমেদ ভাই আমাদের জন্য এনেছিল গরম গরম ভাত আর মাংসের ঝোল। তাই খেয়ে আমি আর দেবাশিসদা একটু গল্প করেই চলে গেছিলাম ঘুমের দেশে, কারণ আগামীকালটা আমাদের কাছে খুব স্পেশাল। এখানে একে তো ঘরের মধ্যে চলছে বুখারি, ঘর যথেষ্ট গরম, তা সত্ত্বেও বাইরে এখন হচ্ছে স্নোফল। এত ঠান্ডা যেখানে আমার 3টে লেপ দিয়েছে, একটা পাতলা ব্ল্যাঙ্কেট, এই একটা মোটা লেপ, এই একটা মোটা লেপ, 3টে লেপ। এত ঠান্ডা বাইরে, চলুন ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুমটা যখন ভাঙলো, বাইরে বেরিয়ে দেখি গতকাল রাত থেকে তখনও অনবরত হয়ে চলেছে ভারী তুষারপাত। ভারতবর্ষের শীতলতম গ্রাম তখন একেবারে সাদা বরফের চাদরে মোড়ানো। গ্রামের প্রতিটি বাড়ি, রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রতিটা গাড়ি
সবকিছুই তখন বরফের নিচে। তবে দেখে মনে হলো এই সব কিছুই যেন এই গ্রামের মানুষজনদের কাছে কিংবা গবাদি পশুর কাছেও বেশ স্বাভাবিক। কিছু বাড়িতে দেখলাম বাইরে মেলা রয়েছে ভেজা জামা কাপড়, সেগুলো তখন বরফে চাপা পড়ে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিশ্বের দ্বিতীয় শীতলতম গ্রাম এবং আমাদের ভারতবর্ষের শীতলতম গ্রামে। এবং এখন হচ্ছে ভারী মাত্রায় স্নোফল। বাইরের তাপমাত্রা এখন -32। ও মাই গড, বিশ্বাস করুন এই জায়গা স্বর্গের থেকে কম কি। চারিদিকে প্রায় 2 থেকে 3 ফুট বরফ পড়ে এবং কন্টিনিউ স্নোফল হচ্ছে। মানে ঠিক যেমনটা আপনারা শোনেন ভারতবর্ষের শীতলতম গ্রাম যেমনটা ইমাজিন করেন, তার থেকেও অনেক গুণে সুন্দর এই গ্রাম। আমি এখন শুয়ে রয়েছি একেবারে বরফের চাদরে। মা গো, তোমায় খুব মিস করছি মা। আমি তোমাকে বলেছিলাম যে তোমার ছোট ছেলে পারবে। তখন ঘড়িতে বাজে সকাল 7টা। সূর্যের দেখা তো নেই, তখনও হয়ে চলেছে ভারী তুষারপাত। হোমস্টে থেকে বেরিয়ে এসে আমি এখন চলেছি এই ভারতবর্ষের শীতলতম গ্রামটাকে নিজের চোখে একবার দেখতে। এখন আমি হেঁটে হেঁটে গ্রামটা ঘুরছি। পুরো গ্রামের বাড়ি, প্রত্যেকটা বাড়ির ছাদ, দুপাশে দুটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকটা গাড়ি সমস্ত কিছু একেবারে বরফের মোড়ানো। সারা রাত সারা দিন সকাল থেকে স্নোফল হচ্ছে, সব কিছু বরফে মুড়িয়ে গেছে। এখানে দেখছি একজন ঘরের সামনে দরজার সামনে থেকে বরফ চেঁচে তুলছে। मैं आया हूँ सर कलकत्ता से। कलकत्ता से आप जानते हो सर कलकत्ता? कलकत्ता नहीं कुछ ऐसा नाम सुना है बस। अच्छा, और कैसे लगा सर? बढ़िया बढ़िया सर। स्नोफॉल कैसे? हाँ तो स्नोफॉल तो जारी है, आप क्या पूरा एकदम साफ कर रहे हो घर के सामने? हाँ, घर के इर्द गिर्द हम साफ करके रखते हैं सर, हाँ, क्योंकि यहाँ चलने में बच्चे बहुत दिक्कत होता है। भेड़ बकरी चलते हैं, हाँ। फिर इनको हम जब भी बर्फ पड़ते है तो हम इसको साफ करते रहते हैं, हाँ हाँ हाँ। क्योंकि यहाँ मौसम हमारे उधर अभी तापमान हो रहा है 30, आपके यहाँ पे हो रहा है -30, बिल्कुल सर हो गए 35-40 तक चला जाता है सर। 35-40 तक। तो पहले से तो कम हो गया सर, अभी तो बर्फ भी थोड़ा देर से आता है। हाँ, हाँ। नहीं तो नवंबर के যে গ্রাম বছরে 5 থেকে 6 মাস চাপা থাকে বরফের নিচে, যে গ্রামে শীতে তাপমাত্রা চলে যায় -40-এর ঘরে, সেখানে জীবন কতটা কষ্টকর তা না দেখলে কল্পনা করা যায় না। কি মজা ভাই, এই মজা বলে বোঝানো যাবে না। এত ঠান্ডা, এত কষ্ট, তার মধ্যেও রেডি। হ্যাঁ, আমাদের মতন পর্যটক, আমাদের মতন শহরের মানুষদের কাছে এই বরফ দেখাটা, বরফে খেলাটা অনেকটা আনন্দের। তবে বিশ্বাস করুন এই গ্রামের একটা মানুষের কাছেও এই জিনিস একেবারেই আনন্দের নয়। এই তীব্র ঠান্ডায় পানীয় জলের শেষ আশাটুকুও যায় একেবারে জমে। ये पूरा जम गया ना, तो अभी क्या करेंगे आप? এই পুরো কলটা গিয়েছে জমে। मैं हेल्प करूँ? শুধু তাই না, জামা কাপড়ও বাইরে মিললে তা বরফের মতন কঠিন হয়ে যায়। এই জামা কাপড়গুলো ওনারা কাল রাতে মিলেছিলেন। এত ঠান্ডা এবং এত বরফ পড়ছে এবং এখানে তাপমাত্রা, আবহাওয়া এমনই, সকালে দেখবেন জামা কাপড়গুলো ভেজা অবস্থায় কেমন হয়ে গিয়েছে। এ দেখুন, আওয়াজ পাচ্ছেন? পুরো শক্ত ইটের মতন। এই দেখুন, পুরো জিনিসটা পুরো শক্ত হয়ে গিয়েছে। দেখুন, এই দেখুন, দেখেছেন? ভাবা যায় আমাদের ওখানে কাপড় জামা মিলে রাখলে সকালে শুকিয়ে যায়। হ্যালো, এখানে কাপড় জামা পুরো শক্ত ইটের মতন হয়ে গিয়েছে। দেখুন, এইটাও আমি যদি দেখি, আওয়াজ দেখায়, দেখুন, দেখেছেন? পুরো শক্ত ইটের মতন হয়ে গিয়েছে সব জামা কাপড়গুলো। মানে এখানে জিনিস বাইরে মিলে রাখলে এরকম শক্ত ইটের মতন কঠিন শক্ত হয়ে যায়। এই দেখুন, আমি যদি এই জায়গাটা এটা নিই, এই দেখুন, পুরো শক্ত ইট।
আমি তো যেতেই পারছি না। এখানে এক কোমর অব্দি বরফ, এক কোমর অব্দি বরফ, বিশ্বাস করবেন এক কোমর। আমার ক্যামেরা তো অর্ধেক ঢুকে, আমি ওঠার চেষ্টা করছি। এখানে দেখুন অবস্থা, দেখুন এক কোমর অব্দি বরফ এখানে। না, কষ্ট যে এখানে শেষ তা একেবারেই নয়। যেখানে এই চরম ঠান্ডায় জল জমে যায় প্রতিনিয়ত, সেখানে টয়লেট ব্যবহার করাটাও মানুষের কাছে একটা যন্ত্রণার ব্যাপার। সেই জন্য এই গ্রামের প্রত্যেক বাড়িতে রয়েছে ড্রাই টয়লেট, যেখানে রয়েছে ধুলো এবং ছাই। সকালে প্রাতঃকর্মের পর এই বেলচা দিয়েই তার উপরে চাপা দিয়ে দেন এই ধুলো এবং ছাই, তারপর বাকি কাজ বরফ দিয়েই। মানে বুঝুন ব্যাপারটা কতটা কষ্টের। এখন জুতোর অবস্থা দেখুন, পুরো জুতো লোহার মতন শক্ত হয়ে গিয়েছে। দেখেছেন, এই হচ্ছে এখানকার অবস্থা। এই জায়গাটা দেখুন ভাই সাহেব। তবে অদ্ভুত ব্যাপার কি জানেন, এই গ্রামের কোনো মানুষের মুখে আপনি দুঃখ কষ্ট দেখতে পাবেন না, পাবেন এক মুখ হাসি। প্রত্যেকের মধ্যে রয়েছে জীবনে বাঁচার এক অদম্য ইচ্ছা শক্তি, আর রয়েছে প্রত্যেক সমস্যার একটা দারুণ সমাধান। আট থেকে ৮০ প্রত্যেকেই এই তীব্র ঠান্ডার মধ্যেও পার করছে প্রত্যেকটা দিন হাসি মুখে। তার মধ্যেই চলছে জোর কদমে পড়াশোনা। किधर ट्यूशन के लिए आए हो? किधर, इस बिल्डिंग में? इधर? গরম থাকতে থাকতেই নিজেদের এবং গবাদি পশুদের জন্য সারা বছরের রেশন সঞ্চয় করে রাখেন। क्या लगा है? पाइप पाइप लगा है गर्म करने के लिए। तो यही पानी आप लोग यूज करते हो? अच्छा, तो अभी मतलब आप लोग इस विंटर में क्या काम करते हो? विंटर में क्या काम करने के बाद ऐसे ही रहते हैं। अच्छा, तो पूरा साल आप क्या मतलब कुछ खेती बाड़ी भी होता है इधर? खेती बाड़ी वही 4-5 महीना हो जाता है। अच्छा, क्या क्या होता है खेती बाड़ी में? होता है, सिर्फ जौ होता है। जब होता है तो आप लोग इस विंटर के लिए वो सब स्टोर करके रखते हो? विंटर के लिए स्टोर करके रखते हैं। तो मतलब यहाँ पे गांव में कुछ हॉस्पिटल वगैरह है? गाँव में है है? गाँव में एक सेंटर। हाँ, घर में एक हाँ, वहीं पे। और स्कूल है यहाँ पे? स्कूल भी है। स्कूल भी है। हाँ, हाँ। किधर है स्कूल? स्कूल ये इधर थोड़ा आगे जाएंगे वहीं पे। अच्छा, मिलेगा अच्छा। आपको स्कूल वहाँ मिडिल तक, मिडिल क्लास तक स्कूल है। अच्छा अच्छा, ठीक है। ये उसके बाद हाई स्कूल जाना पड़ता है नीचे मार्केट में बाजार। अच्छा, সর্বোপরি বিশ্বের দ্বিতীয় শীতলতম এই গ্রামের মানুষদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় নানান জিনিস কিনতে যেতে হয় এই গ্রাম থেকে প্রায় ৭ কিলোমিটার নিচে বাজারে, যেখানে রয়েছে সমস্ত রকমের দোকান, রয়েছে মসজিদও। এই ভারী তুষারপাতের মধ্যেও গোটা গ্রাম একা একা ঘুরে দেখছি। এর মাঝে আমন্ত্রণ পেলাম স্থানীয় এক বাড়িতে নামকিন চায়ের। আমাকে এখানকার इसको क्या बोलते हैं? इसको क्या बोलते हैं? हमारे भाषा में हाँ, टाकी। टाकी। हाँ, अच्छा, ये मैदे से बनता है कि आटे से? आटे से बनता है। आटे से बनता है। हाँ सर, और এইটা হলো ये नमकीन चाय है सर। ये नमकीन चाय। हाँ सर। इसमें क्या क्या जाते हैं? इसमें जाता है सर नमक जाता है, और इसका नमकीन जो जैसे इसमें मीठा चाय में जो जाता है ना सर, उसका अलग से एक होता है, उसमें सोडा जाता है तभी और बनाते ये हैं। पिंक कलर कैसे आता है? ये कलर? हाँ, ये उसी चाय की वजह से आता है सर। আচ্ছা, हाँ सर, ঠিক আছে। আমি এতদিন মিষ্টি চা খেয়েছি, এবার নমকিন চায় খেয়ে দেখবো। नमकीन चाय यहाँ का फेमस है सर। বেশ ভালো। এই নামকিন চা এত ঠান্ডায় শরীরে ক্লান্তি দূর করে শরীরকে গরম রাখতে সাহায্য করে। তবে এটুকুতেই যে শরীর গরম থাকে তা একেবারেই নয়। এখানকার প্রতিটি বাড়ি তৈরি হয় বিশেষ পদ্ধতিতে। মূলত দরজা জানলা হয় কাঠের তৈরি এবং বাড়ির ভেতরটা হয় লেয়ারিংয়ে। প্রধান দরজাতে ঢুকেই থাকে না বেডরুম, থাকে একটা ব্ল্যাঙ্ক স্পেস এবং স্টোর রুম। প্রতিটি বাড়ির ছাদও তৈরি হয় লেয়ারিং করে, যাতে বাইরে থেকে ঠান্ডা কম ঢোকে। প্রথম লেয়ারের পর দ্বিতীয় লেয়ারে থাকে কিচেন, এবং কিচেন সহ প্রতিটি রুমে থাকে বুখারি। ঘরে বাইরের যে এত কনকনে ঠান্ডা সেটা কিন্তু ঢোকে না, এবং এই যে কিচেন সেটা বেশ গরম। রান্নাঘর সহ বাড়ির প্রতিটি ঘরের মেঝেতে থাকে স্পঞ্জ, তার উপরে লেয়ারে থাকে মোটা কার্পেট, যাতে খালি পায়ে হাঁটলেও ঠান্ডা না লাগে। এছাড়া দেখলাম রান্নাঘরে বুখারির পাশে রয়েছে একটা উনুন বা চুলা, যেটা চলে মূলত ঘুঁটে দিয়ে। এটা দিয়ে রান্না বান্না হয়, সাথে জল গরমও হয়। इसमें डालते हैं। हाँ, इसमें गोबर डालते हैं। अच्छा यहाँ आग जलता है, फिर यहाँ से इधर जाते हैं, यहाँ पानी गर्म होता है।
अच्छा, तो मतलब आपको यहाँ पे गैस यूज करते हो? गैस गैस भी यूज करते हैं, मतलब ज्यादातर ये यूज करते हैं। अच्छा, इसको क्या बोलते हैं? चूल्हा? चूल्हा। अच्छा। हमारे लोकल भाषा में थप बोलते हैं। क्या बोलते हैं? थप थप। थप। अच्छा, हमारा तो चूल्हा बोलते हैं उधर। तो इसके अंदर क्या है? इसके अंदर पानी है। पानी है? हाँ, इधर तो अच्छा अच्छा, किधर है? अच्छा, ये পুরো ট্যাঙ্ক जैसे है ना? हाँ, टिंग जैसे। আর এই গরম কিচেনের আশেপাশেই থাকে বাড়ির শেষ লেয়ার, অর্থাৎ মেইন বেডরুম। তবে এখানেও রয়েছে ব্যাপার। মাটির ঠান্ডা আটকানোর জন্য যেমন রয়েছে কার্পেট, তেমন জানলা দিয়ে ঠান্ডা প্রতিরোধ করার জন্য রয়েছে মোটা লেয়ারের স্পঞ্জ, যা দেওয়া হয় ভেতরে এবং বাইরে উভয় দিকেই। তবে রোদ উঠলে দিনের বেলায় এই স্পঞ্জ খুলেও নেওয়া হয়, যাতে বাইরে থেকে রোদ এসে ঠিকরে পড়ে ঘরের ভেতর, আর ঘর হয়ে ওঠে আরও একটু গরম। এভাবেই চলে এখানে দৈনন্দিন জীবনযাপন। এরই মাঝে রান্নাঘরে এখন তৈরি হচ্ছে আমাদের জন্য জল খাবার। আমাদের যে স্টে, সেখানে আমাদের ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড হয়েছে। গতকাল রাতে ডিনারে ছিল রাইস, চিকেন কারি, ভেজ অপশনও রয়েছে, আর সকালে এখন দিয়েছে ব্রেড অমলেট আর চা। ইতিমধ্যে বাইরে স্নোফল বন্ধ হয়েছে, ফলে এখন আমাকে বেরোতে হবে। গন্তব্য গ্রামের একেবারে শেষ প্রান্তে থাকা এক সুন্দর ওয়াটারফল। তবে সেখানে পৌঁছানোর আগে এই বরফের সমুদ্র পার করে যাওয়ার অভিজ্ঞতাও সারা জীবন মনে রাখার মতন। অভিজ্ঞতা বুঝতে পারছেন কোন জগতে রয়েছি আমি এখন? এক স্বপ্নের জগৎ, যেখানে আমার কোমর অবধি বরফ। আমি উঠে আসতে পারছি না, এতটাই কঠিন এই জায়গা। গ্রামের অধিকাংশ জায়গাতেই কোথাও 1 হাঁটু তো কোথাও 1 কোমর অবধি বরফ। জলপ্রপাত অবধি রাস্তা প্রায় কিলোমিটার 5 মতন। কখনো বরফের সমুদ্র, তো কখনো আবার এরকম গাছের নিচে দিয়েই আমাদের রাস্তা। কি দুর্দান্ত এক্সপিরিয়েন্স! একদম গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি, প্রতিটা গাছে পাতা নেই, শুধু বরফ, এবং গাছ থেকে বরফ ঝরে ঝরে পড়ছে। এসবেরই মাঝে গ্রামের পথে চলতে চলতেই দেখা হয়ে গেল এই গ্রামেরই বেশ কিছু প্রবীণ মানুষের সাথে। তাদের কাছে শুনলাম তাদের ছোটবেলাকার স্মৃতি। आप जब मेरे उम्र के थे, जब छोटे थे, तब क्या इससे भी ज्यादा बर्फ पड़ता था? बर्फ तो यहाँ 10 फुट 15 फुट बर्फ हम कटिंग किया हुआ है ग्रिप में। 1986 से हमने यहीं पे काम किया। अच्छा। आज तक मुझे पता है 1 साल -60 पर चढ़ा था, तो इस गांव में बेल वगैरह जो है वो दीवार में चिपक के मर गए थे। हाँ, कितना टेम्परेचर गया था? -60 पे गए थे। -60 तक? 60 पे गया, वो एक ही बार गया था क्या? एक ही बार गया था। उसके बाद -50 से तो जाता ही जाता है, वो तो अभी तक चलता रहता है। अच्छा अच्छा। তবে সেই তো শুভ্র বরফের নিচে আজও চাপা পড়ে রয়েছে 26 বছর আগের এক ভয়াবহ যুদ্ধের হাজারো ভারতীয় সৈনিকের রক্তের দাগ। ऊपर से कारगिल युद्ध के टाइम में भी तो ये बहुत सेंसिटिव था, तो तब आप लोग यहीं पे थे कि नीचे चला गया था? 99 में तो हम भाग, यहाँ बैठने का किसी को वारा नहीं हुआ। अच्छा, तो कहाँ गया था आप लोग? कारगिल साइड से। कारगिल साइड चले गए थे। ये यहाँ पे तोलोलिंग कौन सा साइड में? तोलोलिंग यही नाला है, यही नाला? ये जो है रोड कटिंग दिखाई दे रहा है, वो जो है ये वाला? ये वाला जो ऐसे तिरछा जो है ना, हाँ हाँ, ये वाला वो रोड कटिंग किया हुआ, वहाँ तोलो नहीं यही है। तोलोलिंग। और टाइगर हिल किधर है? टेगर हिल तो इसके उस साइड पे है। अच्छा, इसके ऊपर साइड में। उस साइड पे जो ऊंची पहाड़ है ना, टेगर हिल। 5 अगस्त के बाद हम लोग वापस आए। कुछ आदमी आए, कुछ तो अगस्त के बाद में भी आए। अच्छा। नवंबर दिसंबर में आए। फिर उसके बाद कभी यहाँ पे फायरिंग वगैरह उसके कुछ हुआ? बाद 2002 में हुआ, 6 फेयर हो गया, उसके बाद बंद हुआ। बंद हो गया सीज फायर के बाद। আমার পিছনে যে পাহাড়টা দেখছেন তার নাম তোলোলিং। 1999 সালে কার্গিল যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ পিক তোলোলিং। আমেজি বলছিলেন এই তোলোলিংয়ের পাহাড়ের আমরা এখন যে চটিগুলো দেখছি, মানে চূড়োগুলো দেখছি, এই চূড়োগুলোতেই আজ থেকে 27 বছর আগে 1999 সালে প্রতিবেশী দেশের সেনাবাহিনীরা মুজাহিদিন সেজে এখানেই বসেছিলেন। তারপর বাকিটা তো আমরা সকলেই জানি। ঠিক আবার এই দিকে এই যে পাহাড় দেখছেন, সামনের পাহাড়ের ঠিক পিছনেই এতক্ষণ দেখছিলাম আমরা একটা সরু চূড়ো পাহাড়। ওই পাহাড়টার নাম টাইগার হিল। সত্যি দ্রাস
অনেক গুরুত্বপূর্ণ ভারতের মানচিত্রে। বছরের অর্ধেক সময় বরফের নিচে থাকা সত্ত্বেও এই গ্রামের মানুষজন কিন্তু থেমে থাকেন না। এই চরম ঠান্ডায় বরফের মধ্যেও তারা বেছে নেন মনোরঞ্জনের দারুণ সব খেলাধুলা। এই শীতকালে তারা ব্যস্ত থাকেন কখনো স্নো স্কিং, কখনো আবার আইস হকি কিংবা আর্চারি খেলাতে, আবার কখনো এসব খেলায় হয়ে ওঠে প্রতিযোগিতার মাধ্যম। এই ত্রাসে এই ঠান্ডায় মানুষ যে শুধুমাত্র ঘরে বসে থাকে তা কিন্তু নয়, এরা নানান রকম উইন্টার স্পোর্টস অ্যাক্টিভিটিতে ব্যস্ত থাকে। যেমন ঠিক আমার পিছনে এখন চলছে কম্পিটিশন, এটা ব্লক লেভেল কম্পিটিশন। এই গ্রামের আশপাশের বিভিন্ন মানুষ, স্পেশালি ছেলেরা এখানে এসে আর্চারি করছেন, এবং এটা কিন্তু কোনো নর্মাল খেলা নয়, জাস্ট মজার জন্য নয়, এটা কম্পিটিশন। শুধুমাত্র আর্চারি নয়, আর্চারি ছাড়াও এখানে স্কিং, আইস স্কেটিং, বিভিন্ন রকমের বরফের যে মানে উইন্টার স্পোর্টস সেগুলো কিন্তু এখানে হয়। দারুণ লাগছে দেখতে, প্রচুর মানুষ এখানে রয়েছেন, বেশ জমজমাটি একটা খেলা, একের পর এক তীর ছুটে যাচ্ছে এবং লাগছে ওখানে। তীরন্দাজি দেখে এরপর আবার আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। কখনো ছোট্ট নদী, কখনো আবার জঙ্গলের মধ্যে দিয়ে পার করে এখন এসে পৌঁছালাম গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট কাঠের পুলের সামনে। এটাই পার করে এখন যেতে হবে ওই দিকে। এই ব্রিজের আবার মাঝে মাঝে এরকম গর্ত রয়েছে, দেখতে পাচ্ছেন গর্ত, এরকম অনেকগুলো গর্ত রয়েছে। সেই গর্তগুলো পেরিয়ে আমাদের ওদিকে যেতে হবে। আহমেদজি ওদিকে চলে গেলেন, এবার আমাদের ধীরে ধীরে করে এই ব্রিজটা টপকাতে হবে, যাতে সাবধানে আমি এদিক থেকে ওইদিকে পৌঁছে যাই। মাঝখানে গর্ত রয়েছে, গর্ত, এক একটা গর্ত। এই দেখুন নিচে দিয়ে জল বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন নিচে দিয়ে জল বয়ে যাচ্ছে। এই গর্তগুলো সাবধান। যাক, ভাঙা কাঠের পুল সাবধানে পেরিয়ে দ্রাস নদীর পার বরাবর বেশ কিছুটা পথ এইভাবেই পার করে যখন প্রথমবার সেই জলপ্রপাতকে দেখলাম, আমার দু চোখ মুগ্ধ হয়ে গেল। এই যেন এক স্বপ্নের জায়গা। কি দারুণ! আমার পিছনের এই ওয়াটারফলসটা দেখুন, ও মাই গড! খানিক আমরা সিনেমায় যেমন দেখি না, হলিউড সিনেমায়, একেবারে সেই রকম। বরফের দাঁড়াগুলো দেখুন জমে একেবারে ক্রিস্টালের মতন, তরোয়াল যেরকম হয় সেই রকম হয়ে রয়েছে। ওয়াও ওয়াও ম্যান, ওয়াও ওয়াও, কি দুর্দান্ত! পাশ দিয়ে বয়ে যাচ্ছে বরফ গলার দ্রাস নদী। একটা পুরো আলাদা জগতে পৌঁছে গিয়েছি আমরা এখানে। বেশ কিছুটা সময় সেখানে কাটিয়ে আবারও একই পথ দিয়ে আমি আর আহমেদ ভাই ফিরতে লাগি আমাদের হোমস্টের পথে। যতই গ্রামে থাকছি ততই গ্রাম তার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ করছে আমায়। চারিদিকটা ছবির মতন সুন্দর, কিন্তু সে সকাল থেকে ভারী তুষারপাত আর বরফের মধ্যে হাঁটার পর এখন গায়ে শক্তি সেদিন আর একেবারেই ছিল না। তাই শেষমেশ না থাকতে পেরে শুয়ে পড়লাম বরফের মধ্যে। মনে মনে এটাই ভাবছিলাম সেদিন, এত তীব্র ঠান্ডা, এত কঠিন পরিস্থিতিতে এখানকার মানুষ বছরের পর বছর হাসি মুখে রয়েছেন। জাস্ট নাও আমি হোমস্টের রুমে এলাম, জাস্ট নাও। বেরিয়েছিলাম 11টায়, এখন বাজে বিকাল 4টে। মা গো, এইজন আমি কত সুন্দর ঘুরে আসলাম। এইজন ঘরেই বসে আছে। যাই হোক, এখানে এখন হিটার, দুটো হিটার চলছে, পাগুলো সেকতে পুরো সব ভিজে। আমি এরকম কষ্ট বহু বছর পর করলাম, বহু বছর, বিশ্বাস করুন। হ্যাঁ, কোনোদিনও করনি। হ্যাঁ সত্যি কোনোদিনও করিনি। ভাত আর খেলাম না, প্রচণ্ড খিদে পেয়েছে। আমার ব্যাগে মুড়ি থাকে সবসময়, মুড়ি চানাচুর, আর এখানে ডিমের কারি দেবাশিস দাদা তো রুমে ছিল, ওর জন্য করেছিল। তো এই যে এই হচ্ছে মুড়ি, এই হচ্ছে চানাচুর, আর সঙ্গে এই হচ্ছে ডিমের গ্রেভি। ডিমের গ্রেভি চলে যাবে এর মধ্যে, ডিমটা পরে খাবো, আর সঙ্গে চলে যাবে হচ্ছে চানাচুর। नहीं हाँ, क्या बोल रहे थे आप? किसको क्या बोलते हैं सर? इसको बोलते हैं मुड़ी। मुड़ी है, यस। क्या बोलता है? मुड़ी। ये भी चावल से बनता है। इसको बोलता है चनाचूर। चनाचूर, हाँ, यस।
কালু হবে ओके सर ঠিক আছে যেখানেই হোক যতই খাবার কষ্ট হোক আমাকে সবসময় মুড়ি থাকে, মুড়ি চানাচুর মা প্যাক করে দেয় সবসময়, কে নি। সেদিন আবার ছিল পূর্ণিমার রাত। পূর্ণিমার গোল চাঁদের আলোয় চারিদিক আলোকিত। খানিক মনে হলো এই যেন এক বরফের স্বপ্নপুরী। সেদিন সন্ধ্যায় হোমস্টের রান্নাঘরে আমাদের বসেছিল সান্ধ্যেয় আড্ডা, সঙ্গে ছিল গরম গরম নামকিন চায় আর রুটি। আজকে আমাদের দ্রাসে দ্বিতীয় দিন, আমরা রয়েছি খায়ুল হোমস্টেতে। আমরা এখন বসে রয়েছি, আমরা যে দ্রাসে যে হোমস্টেতে রয়েছি খায়ুল হোমস্টেতে, সেখানে। তা আমার সঙ্গে রয়েছে এই হোমস্টের ওনার আর কি আমেদজি। তো আমরা এখন সন্ধ্যাবেলা সকলে মিলে বসে রয়েছি এখানে। বাকি যাদের দেখছেন একমাত্র প্রণয় বাদে হচ্ছে সবাই এখানকার লোকাল, দেবাশিস দাও বাদে। তো সারাদিন আজকে বরফের মধ্যে প্রচুর খেলেছি, প্রচুর আনন্দ করেছি, কিন্তু প্রচুর কষ্টও হয়েছে। এত ঠান্ডা ভাবতে পারবেন না। মানে আপনারা হয়তো টিভি বা মোবাইল পর্দায় দেখছেন অনেকটা এনজয় করছেন, বাট জিনিসটা এতটা এনজয়েবল নয়। तो आमिर जी एक बात मैं दर्शकों को मैं बोलना चाहता हूँ, आज मान लीजिए 2026 है, आप जब मेरे उम्र के थे, मतलब आज से मान लीजिए 30-40 साल पहले, तब का द्रास और अब का द्रास, तब का विंटर आपका विंटर में कितना फर्क है? बहुत फर्क हो गया। जब छोटे टाइम पे बहुत बर्फ गिरते थे, हम ना कम से कम उस टाइम हमने 6 फुट 5 फुट देखे थे। अभी तो बड़ी मुश्किल के साथ 3 फुट 3.5 फुट गिरते हैं, वो भी आया तो नहीं तो 2.5 फुट 3 फुट से ऊपर होता ही नहीं। और जो हम लोग जो सुनते हैं कि ये इंडिया का कोल्डेस्ट विलेज है, वर्ल्ड का सेकंड कोल्डेस्ट विलेज है, हाँ। तो ये जो -68 का जो एक नंबर हम लोग -60 -68 का जो नंबर सुनते, ये कितना मतलब कौन से साल में हुआ था? ये 1995 में हुआ। 95 में हुआ था। उस टाइम तो अब हम बच्चे थे, लेकिन उस टाइम पे ये पता नहीं चलते कि टेम्परेचर कितना है कितना था, वो तो ख्याल ही नहीं रखते थे और बहुत कुछ पता भी नहीं चलते थे। और आजकल तो बहुत टेक्नोलॉजी आ गया है। टेक्नोलॉजी की वजह से घंटे घंटे का दिन दिन का पूरा पता चलता है कि महीना टेम्परेचर कितना चढ़ता है कम होता है। अभी तो कम से कम पहले की निस्बत बहुत कम हो गया, बर्फ भी कम हुआ, माइनस टेम्परेचर भी कम हुआ। तो आपके जो होम स्टे में कितना रूम है टोटल? मेरे होम स्टे में 3 रूम है। 3 रूम है। हाँ। अब কিন্তু তিনটে রুম হলে কি হবে, প্রত্যেকটা রুমের আয়োজন কিন্তু দুর্দান্ত। কি দেবাশিস দা ভুল বললাম? না না, প্রত্যেকটা রুম এবার এখানে যদি কেউ 5 স্টার হোটেলের হ্যাঁ, ফ্যাসিলিটি সে তো হবে না। সম্ভব না। কিন্তু আমরা যেটা ভেবেছিলাম বা যা এখানে এসে দেখলাম বা যেটা পাচ্ছি অসাধারণ। মানে নিট অ্যান্ড ক্লিন রুম, টয়লেট বা বাথরুম যেটা ভাবিনি যে এতটা ভালো হবে। তো কোনো জায়গাতে কোনো সমস্যা নেই। এবং প্রত্যেক রুমে বুখারি। হচ্ছে যে রুমটাকে গরম রাখা, সেটা তো প্রপার। মানে এখন আমরা কি পরে বসে, আমি কি পরে বসে, হ্যাঁ মানে আমি এটা পরে আছি বলে তাই, আর এটা কালকে আমি হাফাতা গেঞ্জি পরেও ছিলাম। মানে প্রত্যেকটা রুমের মধ্যে বুখারি, এখানকার যে লোকাল যে ট্র্যাডিশন ঘরকে গরম রাখা, সেটা এত অসাধারণ কাজ হয়। বাইরে যে এত টেম্পারেচার, ঘরে ঢুকলে বুঝতেই পারবেন না, মনে হবে আপনি যেন কলকাতাতে রয়েছেন। যাই হোক, আমরা এখন এখানে বসে সন্ধ্যা আড্ডা দিচ্ছি আর কি। আজকে আমাদের দ্রাসের শেষ দিন, কালকে আমরা বেরিয়ে যাব। খুব ভালো লাগলো, 2 দিন খুব কাটিয়ে খুব কষ্টও পেলাম, বাট খুব এনজয় করলাম। তো ইয়ে নমকিন চায়, ये नमकीन चाय है। তো এখানে একটা দারুণ জিনিস হচ্ছে নমকিন চায়, যেটা সকালে আপনাদের দেখিয়েছি, গোলাপি রঙের একটা চা। ये कलर कैसे आता है, ये पिंक वाला कलर? ये सूखा चाय होता है जैसे चाय पत्ती की तरह, और उसमें हम चाय पत्ती में सोडा डाल के अच्छा, सोडा उसको उबालते हैं। अच्छा अच्छा कम से कम 15-20 मिनट उसको उबालते हैं, तो इसका कलर जो है वो रेड होता है। अच्छा। फिर रेड इसके होता साथ है, आप- फिर इसके बाद में हम पानी में उस चाय को मिलाते हैं। तो मिलाने के बाद इसमें उबालने के बाद इसमें हम दूध डालते हैं। अच्छा, दूध डालने के बाद इसमें पिंक कलर आ पिंक जाता कलर है। और इसके साथ आप एरा एटार साथे बाटारও দেয়, এই যে বাটার রাখা আছে বাটারও দেয়। हम बटर भी डालते हैं अपना तो ये local। क्यों खाते हैं आप लोग मीठा चाय ना खा के, ये मतलब ये नमकीन चाय हमारे क्यों खाते यहाँ ज्यादातर यही नमकीन ही पीता है। हैं? गरम रखते हैं शरीर को। हाँ, गरम रहता है। और ये ज्यादा क्या है, नहीं पीते। और ये क्या है? ये हमारे लोकल Bread, bread। इसको बोलते हैं लोकल टैकी। लोकल लोकल नाम बोलते हैं टैकी, टर्की, और इसको हम बोलते हैं स्क्यूरी टैकी। स्क्यूरी टर्की। हाँ, ये किससे बनता है? ये आटे का, आटे का। हाँ, आटे का बनता है। বড়িয়া। আমরা এখন সন্ধ্যাবেলা এটা করছি, মানে খাওয়া দাওয়া করছি, তার সঙ্গে একটা গল্প গুজব করছি বিনোদনের থেকে। আর কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাবো এখান থেকে কাশ্মীরের জন্য। তো আপনারা যারা একটু ঠান্ডাকে, মানে এক্সট্রিম ঠান্ডাকে সহ্য করার মতো ক্ষমতা রাখেন, তারা আসতে পারেন। আদারওয়াইজ আসার কোনো দরকার নেই। অসম্ভব একটা এক্সট্রিম কন্ডিশন এখানে, যেমনটা শুনি আমরা ঠিক ততটাই আর কি। और मैं आपसे भी एक सवाल বলিয়ে 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 आपको कैसा लगा, और अब इतने दूर से हमारे यहाँ द्रास
देखने के लिए आए। आपको कैसा लगा और आपने कैसा? मतलब जितना मैं सोचा था उससे बहुत बढ़िया मेरे को यहाँ पे नज़ारे देखने को मिला। लोग बहुत अच्छे हैं यहाँ पे, हर एक लोग बहुत केयर टेकिंग है। मतलब आइए आइए, एक पहली देख के एक मुस्कुराना, आइए चाय पी के जाइए। इतना आप लोग एक्सट्रीम कंडीशन में बड़े हुए हो, दिन गुजारते हो, फिर भी बाहर के जो गेस्ट आते हैं उनके साथ ये बिहेवियर, ये मेरे को बहुत अच्छा लगा। और उनके साथ आप तो है ही, बिल्कुल ठीक ना। आपका होम स्टे में मेरे को बहुत अच्छा लगा, क्योंकि इस एक्सट्रीम कंडीशन में भी आप इतना अच्छा सब है। हाँ, आपका भी हम शुक्रिया करते हैं कि आप इतने दूर से ट्रेवल एजेंसी यहाँ पर देखने के लिए आए। जी जी, तो हम भी नहीं ये हमको तो मेरे को तो अच्छा लगेगा, लेकिन अभी जो ऑडियंस देख रहा है उनको कैसे लगेगा ये मेरे को। भी हम वही हम मैसेज देते हैं कि इनको सबको यही सब नहीं आ पाएंगे दादा, सब नहीं आ हर पाएंगे। कोई नहीं, कोई भी आए ना आए, लेकिन जिसको भी पसंद आए द्रास। हाँ, द्रास और द्रास आइए तो विंटर में आइए। हाँ, विंटर में आइए, ठंड में बर्फ में जो भी आए तो विंटर में आइए, द्रास में विंटर में आइए। विंटर में आइए। अब कोई यहाँ कोई घबराने की जरूरत ये नहीं है। आपने भी देख लिया, कोई प्रॉब्लम नहीं। कोई किसी से भी मिलेगा आप प्यार से ही बात करेंगे, और कोई डरने वाली कोई बात ही नहीं है। नहीं नहीं, एकदम बिल्कुल बिल्कुल। हर कोई अपने इज्जत से प्यार से हम बातें करेंगे। ठीक। आपने भी देखा द्रास में कहीं भी जाएगा आपको इज्जत और प्यार से ही मोहब्बत से बातें करनी। ব্যাস এভাবেই শেষ হলো আমাদের ভারতবর্ষের শীতলতম গ্রামের গল্প। পরদিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের পর্ব মিটিয়েই এক রাস স্মৃতি মনের মণিকোঠায় সঞ্চয় করে রওনা দিই লের পথে। তারপর দিন কুশাকবাকুলা রিম্পোচি এয়ারপোর্ট থেকে বিমান ধরে সোজা ভালোবাসার শহর কলকাতায়। তাহলে কেমন লাগলো ভারতবর্ষের মানচিত্রে লুকিয়ে থাকা এই গ্রামের গল্প? তা অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হচ্ছে নতুন এক পর্বে।